আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এরকম একটা স্লোগান নিয়ে এদেশের ছাত্র সমাজ রাজপথে নেমেছিল এবং তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছিল। ঠিক এরকম একটা স্লোগান নিয়ে, এই বৈষম্যের স্লোগান নিয়ে এমপিভুক্ত শিক্ষকরাও ৪৪ দিন পর্যন্ত রাজপথে ছিল, কিন্তু তাদের বৈষম্যের কোনো নিরসন হয় নাই। ৪৪ দিন পর্যন্ত রাজপথে থাকার পরও তাদের বৈষম্যের কোনো নিরসন হয় নাই। একজন এমপিভুক্ত শিক্ষকের সাথে একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের যে বৈষম্য, সেই বৈষম্যগুলো তুলে ধরার চেষ্টা করব আজকে। সেই বৈষম্যগুলো তুলে ধরার আগে একজন এমপিভুক্ত শিক্ষক এবং একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের যোগ্যতা এবং নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে একটু বলে নিই। যেমন উভয়ের ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের যে সরকারি শিক্ষক, উভয়েরই কিন্তু যোগ্যতা অনার্স। এবার নিয়োগ প্রক্রিয়াটা একটু বলি। একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, তিনি পিএসসির অধীনে 200 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দেন। এই প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হওয়ার পর তারা ভাইভা পরীক্ষা দেন এবং ভাইভাতে যারা উত্তীর্ণ হন তারা চাকরির জন্য চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন, অর্থাৎ তাদের ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর তাদের চাকরিটা কনফার্ম। আর এদিকে একজন এমপিভুক্ত শিক্ষক, তিনি প্রথমে 100 মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দেন। এই প্রিলিমিনারিতে যারা উত্তীর্ণ হয় তারা 100 মার্কের রিটেন পরীক্ষা দেন। রিটেন পরীক্ষায় যারা উত্তীর্ণ হন তারা ভাইভা পরীক্ষা দেন। ভাইভাতে যারা উত্তীর্ণ হন তারা কিন্তু চাকরি পান না। ভাইভাতে উত্তীর্ণ হলে কিন্তু তাদের চাকরিটা হয়ে যায় নাই। ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর পরবর্তীতে গণবিজ্ঞপ্তি হয়। তাহলে ভাইভাতে উত্তীর্ণ হওয়ার পর তারা একটা সার্টিফিকেট পায়, যেটাকে নিবন্ধন সার্টিফিকেট বলে। অর্থাৎ যখন গণবিজ্ঞপ্তি হবে পরবর্তীতে, সেই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য সে একটা যোগ্যতা অর্জন করলো। এই এনটিআরসির যে সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটের মাধ্যমে সে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে। গণবিজ্ঞপ্তিতে আবেদন করার পর তার মেরিট পজিশন অনুসারে, মেরিট সিরিয়াল অনুসারে সে যদি যোগ্য হয় তাহলে তার চাকরিটা কনফার্ম হয়। আর যাদের মেরিট পজিশন নিচের দিকে থাকে বা মেরিট সিরিয়ালটা, তাদের কিন্তু চাকরি হয় না। যাদের মেরিট পজিশন ভালো থাকে, উপরের দিকে থাকে, তাদের কিন্তু চাকরিটা হয়। তাহলে একজন এমপিভুক্ত শিক্ষক কিন্তু 4টা ধাপ পেরিয়ে তাকে চাকরিটা কনফার্ম করতে হয়: প্রিলিমিনারি, রিটেন, ভাইভা, তারপরে যে গণবিজ্ঞপ্তি। আর একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কিন্তু তার 4টা ধাপ অতিক্রম করতে হচ্ছে না। তিনি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর, ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর কিন্তু সরাসরি চাকরিতে প্রবেশ করছেন। তাহলে এত বৈষম্য কেন? তাহলে দেখবো আজকে বৈষম্যগুলো কি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই বৈষম্যগুলো জানা উচিত। সেই বৈষম্যগুলো কি একটু দেখি তাহলে। যেমন একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, তিনি যখন চাকরিতে প্রবেশ করার সময় তিনি কিন্তু 10ম গ্রেডে, শুরুতেই 10ম গ্রেডে বেতন ভাতা পান। 10ম গ্রেডে 16,000 টাকা স্কেলে তিনি বেতন ভাতা পান। কিন্তু এদিকে একজন এমপিভুক্ত শিক্ষক, তিনি কিন্তু 12,500 টাকা স্কেলে ঢুকেন, অর্থাৎ 11তম কোডে বা 11তম গ্রেডে তিনি চাকরিতে প্রবেশ করেন। চাকরিতে প্রবেশ করার পর 11তম গ্রেডে তিনি বেতন ভাতা পান 12,500 টাকা স্কেলে। তবে এই এমপিভুক্ত শিক্ষকও 10ম গ্রেডে আসতে পারবেন, তবে তার জন্য একটা কন্ডিশন হলো তাকে বিএড কোর্স কমপ্লিট করতে হয়। বিএড কোর্স কমপ্লিট করার পর তিনি কিন্তু 10ম গ্রেডে আসেন। কিন্তু নিয়ম হলো যে এমপিভুক্ত শিক্ষক এবং একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উভয়ের ক্ষেত্রে বিএডটা হচ্ছে কম্পালসারি, অর্থাৎ যোগদানের 5 বছরের ভিতরে তাদেরকে বিএড কোর্স কমপ্লিট করতে হবে। তাহলে বৈষম্যটা কোথায়? বৈষম্যটা হচ্ছে এই জায়গায় যে একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিএড ছাড়াই 10ম গ্রেডে 16,000 টাকা স্কেলে বেতন ভাতা পান প্রথমেই, কিন্তু একজন এমপিভুক্ত শিক্ষক বিএড বিহীন তিনি 12,500 টাকা স্কেলে বেতন ভাতা পান। তবে তিনি 10ম গ্রেডে আসেন কখন? বিএড কমপ্লিট করার পর। কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, তার কিন্তু বিএড কমপ্লিট করা লাগে না। কমপ্লিট করার আগে তিনি কি 16,000 টাকা স্কেলে বেতন ভাতা পান। এই হলো বৈষম্য প্রারম্ভিক স্কেলের। এবার আসি আমরা একটু বাড়ি ভাড়ার ক্ষেত্রে। একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক 45 থেকে 60% পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকেন। 45 থেকে 60% স্থান বেঁধে, কোথাও 45%, কোথাও 50% এবং কোথাও 60%। আমি এভারেজ হিসেবে যদি 50% ধরি, তাহলে তিনি 45 থেকে 50%, বেসিকের 45 থেকে 50%, 60%, 50% ধরলেও তিনি প্রায় 8,000 টাকা বেতন বাড়ি ভাড়া আসে। 8,000 টাকা আসে। আবার এদিকে একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক, তার বাড়ি ভাড়া হচ্ছে 1,000 টাকা, একেবারে ফিক্সড 1,000 টাকা। এবার একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ধরলাম, তার 4 থেকে 5 বছর পর তার স্কেলটা হলো 20,000 টাকা। তাহলে এবার তিনি কত বাড়ি ভাড়া পাচ্ছেন? স্কেলের 20,000 টাকার 50% যদি আমরা ধরি,
তাহলে 10,000 টাকা। কিন্তু এদিক দিয়ে একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকা পাচ্ছেন? তিনি কিন্তু এই ফিক্সডই 1,000 টাকায়। এবং একেবারে চাকরির অন্তিম পর্যায়ে একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ধরে নিলাম 50,000 টাকা স্কেলে বেতন ভাতা পান, সেক্ষেত্রে তার বাড়ি ভাড়া হবে 25,000 টাকা। কিন্তু এমপিভুক্ত শিক্ষক 1,000 টাকা তো 1,000 টাকাই, এটা একেবারেই ফিক্সড। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যের একটা জায়গা। এখন আমার কথা হচ্ছে এই 1,000 টাকা বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায় সেটা আমার জানা নেই। এবার চিকিৎসায় আসি। একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি চিকিৎসা ভাতা পাচ্ছেন 1500 টাকা, এমপিভুক্ত শিক্ষক তিনি পাচ্ছেন 500 টাকা। এখানে বৈষম্য, অনেক বৈষম্য। ঈদ বোনাস, বছরে দুইটা ঈদ থাকে, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। দুইটা ঈদেই একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক 100% বেসিকের 100% তিনি ঈদ বোনাস পাচ্ছেন। অর্থাৎ বেসিক যদি তার প্রারম্ভিক বেসিক যদি 16,000 টাকা হয়, তাহলে 16,000 টাকায় তিনি বোনাস পাচ্ছেন। অথচ একজন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রারম্ভিক স্কেলে অর্থাৎ 12,500 টাকা স্কেলে তিনি 25% বোনাস পাচ্ছেন শুরুতে। এই 25% বোনাস আসছে 3,125 টাকা। তাহলে একজন এমপিভুক্ত শিক্ষক তিনি যখন চাকরিতে প্রবেশ করেন 12,500 টাকা স্কেলে, তখন তিনি বোনাস পাচ্ছে 3,125 টাকা। আর এদিকে একজন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি বোনাস পাচ্ছেন 16,000 টাকা। 16,000 আর 3,125, বৈষম্যটা কিরকম? ওই 16,000 আর ওই 3,125। তাহলে এই যে এত বৈষম্য, এই বৈষম্যগুলো কেন? আমরা এই বৈষম্যের নিরসন চাই। আর এই জন্য আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই।